কি রে তানহা, কি ভাবছিস? তানহা ভাবনা থেকে বের হয়, তাহমিনাকে বলে, কি ভাববো, কিছুই ভাবছি না। কিন্তু আমার তো মনে হচ্ছিল তুই কিছু ভাবছিস। সত্যি করে বল তো, কি হয়েছে, কি ভাবছিলি তুই? তানহা এবার তাহমিনাকে বলে দেয় কাল রাতের কথা। তাহমিনা সবটা শুনে মজা করে বলে, আমার মনে হয় রাতে অধীর ভাইয়া আসছিল তোকে দেখতে। তুই যে কি বলিস না, উনি রাতে আমাকে কেন দেখতে আসবে? দেখতে হলে তো দিনে আসতে পারে। ওনার হয়তো তোকে রাতে দেখতে ইচ্ছে করছিল, তাই রাতে আসছিল। জানি না রে। আচ্ছা বাদ দে এইসব। তোর কি খবর? আদিব ভাইয়াকে কি কিছু জানিয়েছিস? রিলেশন করবি নাকি করবি না ওনার সাথে? আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তুই কি বলিস, ওনাকে কি হ্যাঁ বলে দেব? হ্যাঁ বলে দে, উনি তো ছেলে হিসেবে ভালোই। যেমন দেখতে হ্যান্ডসাম, তেমনি পড়ালেখায়ও ভালো। আর সব থেকে বড় কথা হলো, উনি আমার চাচাতো ভাই। আমি জানি উনি কেমন। তুই হ্যাঁ বলে দে ওনাকে। আচ্ছা ঠিক আছে, বাসে যে বলে দেব। আচ্ছা তানহা, তোর যে বিয়ে ঠিক হয়ে গেছে, তুই বিয়েতে রাজি হলি কি করে? তুই না বলেছিলি বিয়ে করবি না, তাহলে কি করে একদিনেই রাজি হয়ে গেলি? তুই কি অধীর ভাইয়াকে আগে থেকে পছন্দ করতি নাকি? তানহা লজ্জা পায় তাহমিনার কথা শুনে, আর লজ্জা লজ্জা ভাব নিয়ে নিজের দিকে তাকিয়ে তাহমিনাকে বলে, আমি অধীর ভাইয়াকে আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু কখনো ওনার সামনে সেটা প্রকাশ করিনি বা ওনাকে বুঝতে দেইনি। কারণ ওনাকে আমি একটু ভয় পেতাম। বাব্বা, তলে তলে এত দূর! তাই তো বলি, যে মেয়ে বিয়ে টিয়ে করবে না বলে সারাদিন চিল্লাই, সে কিনা একদিনেই রাজি হয়ে গেল বিয়েতে। তানহার লজ্জায় এখনো লাল হয়ে আছে। তাহমিনা তানহার গাল টেনে বলে, ওরে আমার লজ্জাবতী রে, আর লজ্জা পেতে হবে না। করিম মির্জা অফিস থেকে ফিরছিলেন, তখনই কিছু লোক ওনার গাড়ি আটকায়। করিম মির্জা গাড়ির জানালা খুলে সামনে তাকিয়ে বলে, এই কারা তোমরা? এভাবে গাড়ির সামনে এসে দাঁড়ালে কেন? গাড়ি সরাও। তখনই 5 জন লোক এসে ওনার গাড়িতে হকি স্টিক দিয়ে বাড়ি মেরে গাড়ির সামনের কাঁচ ভেঙে দেয়। তারপর গাড়ির জানালা ভেঙে দেয়। ভয় পেয়ে গাড়ির ড্রাইভার করিম মির্জাকে রেখে পালিয়ে যায়। ওই লোকগুলো করিম মির্জাকে টেনে গাড়ি থেকে বের করে টানতে টানতে ওদের সাথে নিয়ে যায়। করিম মির্জা নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করেন, কিন্তু লোকগুলো ওনাকে ছাড়ে না। স্প্রে মেরে ওনাকে অজ্ঞান করে ওদের সাথে নিয়ে যায়। মন্নাফ মির্জা ও আনোয়ারা বেগম অনেক টেনশন করছেন ওনার ছেলে করিম মির্জার জন্য। আজ অফিস থেকে ফিরতে এত লেট হচ্ছে কেন ওনাদের ছেলের? প্রতিদিন অফিস থেকে আরও 3 ঘন্টা আগে ফেরেন, কিন্তু আজ অফিস থেকে এখনও ফিরছেন না। তখন ড্রাইভার ওনাদের ফোন করে জানায় সব ঘটনা, কি হয়েছে করিম মির্জার সাথে। এটা শুনে আনোয়ারা বেগম কান্নায় ভেঙে পড়েন। ওনার ছেলের এখন কি অবস্থা, কি করছে, ওনার ছেলে বেঁচে আছে নাকি, এটা ভেবে তিনি আরও বেশি কান্নায় ভেঙে পড়েন। এতক্ষণে অরুণা মির্জা, মনোয়ার শিকদার, তানহা ওরা সবাই চলে এসেছে। অরুণা মির্জা এসে মায়ের মতো কান্নায় ভেঙে পড়েন ভাইয়ের জন্য। তানহাও কান্না করে মামার জন্য। ওর মামা ওকে অনেক আদর করতেন, ওর বাবার মতো। মনোয়ার শিকদার ওনাদের কান্না করতে নিষেধ করেন। উনি করিম মির্জাকে খুঁজে বের করার চেষ্টা করছেন। সম্পূর্ণ পুলিশ ফোর্সকে জানিয়ে দেয় বিষয়টা। পুলিশটা বলেছে ওরা দেখছে বিষয়টা। মন্নাফ মির্জা অধীরকে অনেক কল করেন, কিন্তু কলে অধীরকে পাচ্ছে না, ওর ফোন বন্ধ। ছেলেটা যে কোথায় আছে কে জানে। ওর বাবাকে এই দিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ছেলে বাইরে বসে আছে। করিম মির্জাকে এনে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, মুখে টেপ লাগানো, চোখে কাপড় বাঁধা। কিছুক্ষণ পর ওনার জ্ঞান ফিরে, কিন্তু উনি চোখে কিছু দেখতে পারছেন না, কথাও বলতে পারছেন না। উনি বুঝতে পারছেন না এখন কোথায় আছেন। ভয়ে
ওনার গলা শুকিয়ে আসছে, কিন্তু কাউকে পানির কথাও বলতে পারছেন না। তখন উনি চেয়ারে নড়াচড়া করেন এবং চেয়ার সহ উল্টে পড়ে যান। পাশের লোকগুলো বসে বসে জুয়া খেলছিল। তখন একটা লোক দেখে করিম মির্জা পড়ে গেছে, তাই অন্য একটা লোক বলে, এই যা তো, শালাকে তুলে দিয়ে আয়। এত নড়াচড়া করে কেন এই শালা? লোকটা করিম মির্জাকে যে সজা করে বসিয়ে দেয়। করিম মির্জা অনেক চেষ্টা করেন লোকটাকে পানি খাওয়ার কথা বলার, কিন্তু পারেন না, তাই আবারও নড়াচড়া শুরু করেন। লোকটা করিম মির্জাকে বলে, এই শালা, এত নড়াচড়া করছিস কেন? সুন্দর করে বসে থাক। আবার যদি পরে যাস না তাহলে কিন্তু আর তুলতে আসবো না, ওভাবেই থাকবি। করিম মির্জার আবারও নড়াচড়া করে মুখ দিয়ে একটু শব্দ করেন। লোকটা বুঝতে পারে করিম মির্জা হয়তো কিছু বলতে চাইছেন, তাই লোকটা ওনার মুখে টেপ খুলে দেয়। করিম মির্জার সাথে সাথে বলে উঠেন, আমি পানি খাবো। লোকটা বলে, ঠিক আছে, পানি এনে দিচ্ছি। পানি খেয়ে যদি আবার নড়াচড়া করিস তাহলে কিন্তু ফল ভালো হবে না। তারপর লোকটা পানি এনে করিম মির্জাকে খাইয়ে দিয়ে মুখে আবারও টেপটা লাগিয়ে দিয়ে চলে যায়। গুটগুটে অন্ধকার রুমের মধ্যখানে একটু আলোতে দেখা যাচ্ছে একটা লোক বসে আছে। তখনই রনি লোকটাকে বলল, এই কে রে তুই? এখানে কেন বসে আছিস? আর বাকিরা সবাই কোথায়? লোকটা বলে। তুই যাকে খুঁজছিস আমি সেই। তখনই রুমটার লাইট জ্বলে ওঠে। দেখা যায় একটা লোক পায়ের উপর পা তুলে চেয়ারের মাথাটা লাগিয়ে হেলান দিয়ে বসে হাতে ব্ল্যাক সানগ্লাস নিয়ে ঘোরাচ্ছে। লোকটা ব্ল্যাক ইন করা শার্ট, ব্ল্যাক প্যান্ট, হাতে ব্ল্যাক ঘড়ি, গলায় একটা লকেট ঝুলানো, মুখে ব্ল্যাক মাস্ক, মাথা আর চোখের কিছু অংশ ক্যাপ দিয়ে ঢাকা। রনি বলে, স্বাগতম স্বাগতম মিস্টার রায়ান, আমার রাজ্যে আপনাকে স্বাগতম। শেষ পর্যন্ত তাহলে আপনার দেখা মিলল। তা আমার বাবাকে কেন মেরেছেন যদি দয়া করে একটু বলতেন, খুব উপকার হতো। লোকটা আগের মতোই হেলান দিয়ে বসে থেকে বলে, আমাকে আনার জন্য ওই করিম মির্জাকে ধরে আনার কি দরকার ছিল বলুন তো মিস্টার রনি দেওয়ান? আমাকে একটা খবর দিলেই তো আমি চলে আসতাম। রনি রাগে দাঁতে দাঁত চেপে বলে, ওই করিম মির্জা তো একটা গুঠি ছিল মাত্র তোকে ধরে আনার। আমি দেখতে চেয়েছিলাম তুই কত বড় মাফিয়া যে আমার বাবাকে মেরে লাশটাও গুম করে দিলি। শালা কুকুরের বাচ্চা, আমার বাবাকে কেন মেরেছিস বল এবার। এবার রায়হান মুখ থেকে ক্যাপটা সরিয়ে সানগ্লাসটা রাখে আর শান্ত গলায় বলে, তোর বাবাকে তার পাপের শাস্তি দিয়েছি। রনি আরো রেগে গিয়ে বলে, শোয়ারের বাচ্চা, তুই কে আমার বাবাকে শাস্তি দেওয়ার? আজ তোকে আমি এখানে জ্যান্ত কবর দিব। বলে ওর লোকদের ইশারা করে। রায়হান এবার রেগে যায় আর দাঁত কিরমির করতে করতে বলে, তোর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, এবার তোরও উপরে যাওয়ার সময় হয়ে এসেছে। দেখছি তোর উপরে টিকিটটা এবার কনফার্ম করব, শালা নালায়েক বাচ্চা। রায়হান এক এক করে মারতে থাকে রনির লোকদের। মেরে মেরে এক একটার হাত পা ভেঙে দেয়, কারো বা মাথা ফাটিয়ে দেয়। এভাবে সব লোককে মারতে মারতে আত্মারা করে ফেলে। এবার রনি কিছুটা ভয় পেয়ে যায়। রায়হান এবার রনির দিকে এগিয়ে যায়। রনি ভয়ে চায় পালিয়ে যেতে। যখনই দৌড়ে রুম থেকে বেরোতে যাবে, রিক বাহির থেকে দরজা বন্ধ করে দেয়। এতে রনি ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে সে রায়হানের দিকে ঘুরে। রায়হান এগিয়ে আসে রনির কাছে, এসে রনিকে ঘুষি মারে। রনিও পাল্টা ঘুষি মারতে যায়, তার আগেই রায়হান রনির হাত ভেঙে দেয়। ব্যথায় রনি চিৎকার করে ওঠে, কিন্তু ওর চিৎকার বাহিরে পৌঁছায় না। রায়হান রনির অন্য হাতটাও ভেঙে দেয় আর বলতে থাকে, আমাকে জ্যান্ত কবর দিবি তাই না? আমাকে জ্যান্ত কবর দিবি? দেখ আজ তোকে আমি এখানে কবর দিয়ে যাব, শালা মা বাচ্চা। এভাবে রায়ান একের পর এক ঘুষি মারতে থাকে রনির পেটে। এক পর্যায়ে রায়ান একটা ছুরি বের করে রনির পায়ে বসিয়ে দেয়। ব্যথায় রনি আর্তনাদ করে ওঠে। তারপর রায়ান রনির পেটের ভেতরে ছুরি ঢুকিয়ে দেয়। একের পর এক ছুরি দিয়ে আঘাত করতে থাকে। রনির রক্তে
যাতে সারা রুমে ছড়িয়ে ছিটিয়ে যায়, এতে যেন রায়ান অনেক আনন্দ পাচ্ছে। এক পর্যায়ে রনি একটা একটা করে হাতের আঙ্গুল কাটতে থাকে। যতই রক্ত বের হচ্ছে রায়ান যেন ততই উপভোগ করছেন। এসব করতে করতে রায়ান যখন ক্লান্ত হয়ে যায় তখন ওর অ্যাসিস্ট্যান্ট রিক এসে বলে, লাশটা গুম করে ফেল, আমি চলে যাচ্ছি। বলে গাড়ি করে রায়ান চলে যায় ওর গোপন আস্তানায়। সেখানে এসে গোসল করে ফ্রেশ হয়। করিম মির্জাকে কিছুক্ষণ আগে পুলিশ খুঁজে পেয়েছে। রাস্তার এক পাশে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। তারপর পুলিশ ওনার বাড়ির লোককে জানায় করিম মির্জাকে খুঁজে পাওয়া গেছে। ওনাকে নিয়ে আমরা হসপিটালে যাচ্ছি, আপনারাও ওখানে চলে আসেন। ওনার বাড়ির লোকেরাও কিছুক্ষণ পর হাসপাতালে চলে আসেন। করিম মির্জার জ্ঞান ফিরেছে কিছুক্ষণ হলো। ডাক্তার বলেছে ওনাকে কিছুদিন বাসায় রেস্ট নিতে। উনি ট্রমার মধ্যে আছেন, ভয়ঙ্কর কিছু উনি চোখের সামনে দেখেছেন সেজন্য। আর ওনার বয়সও হচ্ছে, বেশি টেস্ট নেওয়া যাবে না এখন ওনার। তারপর ডাক্তার চলে যান। পুলিশরা ওনাকে জিজ্ঞাসা করছেন উনি কোথায় ছিলেন, কারা ওনাকে কিডন্যাপ করেছিল। কিন্তু করিম মির্জা পুলিশের কোনো প্রশ্নের আনসার দেননি। এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে থাকেন। তাই পুলিশরাও আর কিছু জিজ্ঞাসা করেনি। উনি যখন সজ্ঞানে আসবেন তখন জিজ্ঞাসা করবে বলে চলে যান। রাতে করিম মির্জাকে বাসায় নিয়ে আসে সবাই। বাসায় এসে আনোয়ারা বেগম দেখেন অধীর নিশ্চিন্তে বসে গেমস খেলছে ল্যাপটপে। উনি অধীরকে জিজ্ঞাসা করেন, রাত থেকে তোর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তুই কোথায় ছিলিস সারা রাত? রাত থেকে তোর কোনো খবর নেই, সকালেও বাড়িতে ছিলিস না, তোর বাবাকে পাওয়া গেল। তুই হাসপাতালেও দেখতে গেলি না তোর বাবাকে? অধীর গেম পোস্ট করে বলে, ওনাকে পাওয়া যাচ্ছিল না তো আমি কি করব? আমি কি ওনার খবর নিয়ে বসে থাকি নাকি? আর ওনার কি হলো না হলো সেটা আমার দেখার বিষয় না। সো ওনাকে নিয়ে আমি আর কোনো কিছু শুনতে চাই না। অন্য কিছু থাকলে বলতে পারো, না হলে এখান থেকে যেতে পারো। কথাটা বলে অধীর আবারও গেমস খেলায় মনোযোগ দেয়। আনোয়ারা বেগম বলেন, তোকে শুধু শুধু বলতে এসেছি, তোকে কোনো কিছু বললে তো তুই সেটা কানেই নিস না। আর শোন, করিম কিন্তু তোর বাবা হয়, সেটা ভুলে যাস না। ওর রুমে যে ওকে দেখে আছিস। আমার ছেলেটা কেমন যেন হয়ে গেছে। তোর তো উচিত ছিল ছেলে হিসেবে এক সময় বাবার পাশে থাকা। কথাগুলো শেষ করে আনোয়ারা বেগম অধীরের রুম থেকে চলে আসেন। আনোয়ারা বেগম চলে যাওয়ার কিছুক্ষণ পর তানহা আসে অধীরের রুমে। অধীর তানহাকে দেখেও না দেখার ভান করে গেমস খেলতে থাকে। তানহা অধীরের দিকে তাকিয়ে বলে, মামা কিন্তু আপনার বাবা হয়, আপনার উচিত একবার হলেও মামাকে দেখে আসা। অধীর তানহার কথায় কোনো রিয়েক্ট করে না। তানহা আবার বলে, কি হলো, শুনতে পাচ্ছেন না আমি কি বলছি? আপনি আমার কথার কোনো আনসার দিচ্ছেন না কেন? আপনি একবার যে মামাকে দেখে আসুন না। এবার অধীর গেমস পোস্ট করে তানহার দিকে তাকায়। তানহা কিছুটা ভয় পায় কিন্তু সেটা প্রকাশ করে না। অধীর তানহাকে বলে, এখন আমাকে তোর কথাও শুনতে হবে নাকি? আমি কি করব না করব সেটা আমার বিষয়। তুই বেশি পাকনামো না করে বিদেয় হ এখান থেকে। তানহাও এবার চোখ গরম করে বলে, আমি এখান থেকে যাব না যতক্ষণ না আপনি মামাকে দেখতে যাচ্ছেন। আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। অধীর বলে, ঠিক আছে, তুই দাঁড়িয়ে থাক, পা ব্যথা হলে এমনিতেই চলে যাবি। তানহা এবার করুণ মুখ করে বলে, আচ্ছা আপনি এমন কেন মামাকে আপনি সহ্য করতে পারেন না বলুন তো? মানলাম মামা আগে ভুল করেছিল, কিন্তু এর জন্য তো উনি আপনার কাছে অনেকবার ক্ষমা চেয়েছেন। তারপরও কেন আপনি ওনাকে ক্ষমা করতে পারছেন না? আগের সব কিছু ভুলে ওনাকে ক্ষমা করে দেন না। মামা নিজেকে অনেক একা মনে করেন, সব কিছু থেকেও যেন ওনার কিছু নেই। আপনার তো বাবার ভালোবাসার দরকার, আর ওনারও তো ওনার ছেলেকে দরকার। চলুন না মামাকে একবার দেখে আসবেন। মানুষটার কি অবস্থা হয়েছে, একদিনে কেমন যেন হয়ে গেছেন উনি। অধীর কিছু একটা ভাবে আর তানহাকে বলে, ঠিক আছে, তুই যা এখন। তানহা বলে, আমি তো যাবই, আপনিও মামাকে একবার দেখে আইসেন প্লিজ।
কথাটা শেষ করে তানহা চলে যায়। কিছুক্ষণ পর তানহারা ওদের বাড়িতে চলে আসে। কাল আবার আসবে ওরা করিম মির্জাকে দেখতে। অধীরও ওর বাবার রুমে আসে, এসে দেখে ওর বাবা কেমন যেন হয়ে গেছেন। একদিকে তাকিয়ে কি যেন ভাবছেন, মনে হচ্ছে উনি কোনো ঘুমের মধ্যে আছেন। অধীর তার বাবার কাছে যেয়ে বসে, তারপর বাবার হাতে হাত রাখে আর বলে, বাবা, তোমার কোনো ভয় নেই, আমি তো আছি তোমার সাথে, তোমার ছেলে। প্লিজ বাবা, ভয় পেও না। দেখো, এখানে কেউ নেই তো, শুধু আমি আছি। বাবা, তোমার ছেলে অধীর। ওর বাবা ওর দিকে তাকায় আর ওর হাত শক্ত করে ধরে কেঁদে দেয়। তারপর ছেলেকে উনি জড়িয়ে ধরে আর বলেন, তখন আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম রে বাবা। ওই ছেলেটা আমার সামনে যেভাবে মানুষকে মারছিল, আমি চোখের সামনে এইগুলো দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। অধীর ওর বাবাকে জড়িয়ে ধরে, বাবার পিঠে ওর হাত ঘষতে ঘষতে বলে, এখন আর তোমার কোনো ভয় নেই বাবা, আমি তো আছি তোমার সাথে। কিছুক্ষণ পর ও ওর বাবার কান্না মুছে দিয়ে বলে, বাবা, এখন তুমি শুয়ে পড়ো, আমি তোমার পাশেই আজ ঘুমাবো। তারপর অধীর ওর বাবাকে শুয়ে দিয়ে ও নিজে ও ওর বাবার পাশে শুয়ে পড়ে। সকালে তানহা আর ওর আম্মু আসেন করিম মির্জাকে দেখতে। করিম মির্জা এখন অনেকটাই সুস্থ আগের থেকে। এটা দেখে অরুণা মির্জা আর তানহা অনেক খুশি হয়। আনোয়ারা বেগম এসে অরুণা মির্জাকে পাশে বসেন আর বলেন, রাতে অধীর ওর বাবার পাশে ঘুমিয়েছে, ওর বাবাকে সাহায্য জুগিয়েছে, তাই তো করিম তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। এতদিন পর ছেলেকে কাছে পেয়ে ও সব ভুলে গিয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। আর জানিস, অধীর আজকে অফিসে গিয়েছে। কি বলো মা, এটা কি সত্যি অধীর অফিসে গিয়েছে? হ্যাঁ রে, আমার অধীরটা যে আগের থেকে অনেকটা পরিবর্তন হচ্ছে, সেটা শুধু তান্নার জন্য। কাল তান্না অধীরকে বলেছিল ওর বাবাকে দেখতে যেতে, তাই তো অধীর ওর বাবার কাছে এসেছিল। তান্হা ওর নানুর কথা শুনে মনে মনে অনেক খুশি হয় আর বলতে থাকে, আপনি আমার কথা রেখেছেন মিস্টার, আপনাকে অনেকগুলো ধন্যবাদ। যাক বাবা, তানহার কথাটা যখন শুনেছে এটাই অনেক। তারপর অরুণা মির্জা ওনার ভাইকে জিজ্ঞাসা করেন, এখন কেমন লাগছে ভাইয়া, আর ভয় পাচ্ছ না তো? করিম মির্জা বলেন, আমার ছেলে আমার সব ভয় দূর করে দিয়েছে অরুণা, এখন আর আমার ভয় করছে না। আমার ছেলেটা যে আমাকে ক্ষমা করে দিয়ে আমার কাছে এসেছে, এটাই অনেক আমার জন্য। আমার ছেলেকে কাছে পেয়েই আমি ভয়কে জয় করতে পেরেছি। আচ্ছা ভাইয়া, কাল তোমাকে কারা কিডন্যাপ করেছিল আর তুমি এত ভয় কেন পেয়েছিলে? কি হয়েছিল ওখানে? করিম মির্জা তখন বলতে শুরু করেন কালকের ঘটনা। কাল আমার গাড়ি আটকায় কিছু লোক, আমার চোখ মুখ বেঁধে কিডন্যাপ করে নিয়ে যায়, তারপর আমাকে আটকে রাখে। আমাকে আটকে রাখার 2 ঘন্টা পর একটা ছেলে আসে সেখানে। ছেলেটার মুখে মাস্ক ছিল, চোখে ব্ল্যাক সানগ্লাস ছিল। ছেলেটা এসে আমার চোখ মুখের বাঁধন খুলে দেয় আর ওই লোকগুলোকে এলোপাথাড়ি মারতে থাকে। তারপর ছুরি দিয়ে একে একে সব লোককে আঘাত করে। তারপর যেভাবে ইচ্ছা সেভাবে ছুরি ঢুকিয়ে দেয়, কারোর পেটে, কারোর চোখে, কারোর গলা দিয়ে। একজনের তো জিহ্বাও কেটে দিয়েছিল, আরেকজনের হাত, অন্যজনের পা কেটে দিয়েছিল। এসব আমি চোখের সামনে দেখে ভয়ে জ্ঞান হারাই। তারপর আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরে আমি হসপিটালে। ভাইয়া, তোমার কথা শুনে তো ভয়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আর তুমি তো সেগুলো সামনে থেকে দেখেছো, এই জন্যই অনেক ভয় পেয়েছিলে, এখন বুঝছি। কিন্তু এই ছেলেটা কে যে তোমাকে বাঁচাতে আসলো? সেটা আমি নিজেও বুঝতে পারছি না অরুণা। ছেলেটা আসলে কে ছিল, কে হতে পারে? তুমি এত চিন্তা করো না ভাইয়া, কে ছিল ওই ছেলে আর ওই লোকগুলোই বা কারা ছিল সেটা পুলিশ খুঁজে বের করে নেবে। তুমি পুলিশ আসলে সবটা বলে দিও। তখন রুমে আসে মনোয়ার শিকদার। তিনি এসে সবাইকে বলেন চলে যেতে। এসপি শিহাব রহমান জিজ্ঞাসাবাদ করবেন এখন করিম মির্জাকে, তাই সবাই চলে যায় রুম থেকে। শিহাব রহমান জিজ্ঞাসা করেন করিম মির্জাকে কালকে কি হয়েছিল ওনার সাথে। করিম মির্জা সব ঘটনা খুলে বলেন শিহাব রহমানকে। সব কিছু শুনে শিহাব রহমান বলেন, আমরা খুব তাড়াতাড়ি খুঁজে বের করব সবাইকে, আপনি কোনো চিন্তা করবেন না।
জিজ্ঞাসাবাদ শেষে মনোয়ার শিকদার এবং শিহাব রহমান চলে যান। অধীর অফিসে বসে সব ফাইল চেক করছেন, আর কারো ছোট থেকে ছোট ভুল দেখলেই শাস্তি দিচ্ছে সবাইকে। সকাল থেকে কাজ করতে করতে অধীরের আর ভালো লাগছে না, তাই অধীর তানহাকে কল করে। তানহা অধীরের কল দেখে সাথে সাথে রিসিভ করে বলতে থাকে, আপনাকে অনেকগুলো ধন্যবাদ মিস্টার অধীর। অবাক হয়ে বলে। কেন ধন্যবাদ? তানহা বলে, আমার কথা রাখার জন্য। অধীর ঠোঁট কামড়ে হেসে বলে। কোন কথা রাখার জন্য? তানহা বলে, ওই যে আপনি মামার কাছে গিয়েছিলেন, সারা রাত মামার কাছে ছিলেন সেই জন্য। অধীর ঠোঁট কামড়ে দুষ্টু হেসে বলে। আমি যেহেতু তোর কথা রেখেছি, এখন আমার একটা চুমু চাই। অধীরের কথা শুনে তানহা অবাক হয়, আবার লজ্জাও পায়। তানহা মুস্কি হাসে আর লজ্জা মিশ্রিত কণ্ঠে অধীরকে বলে, এখন চুমু কেন? আগে বিয়ে হোক, তারপর দিব। অধীর ঠোঁট কামড়ে বলে, আমার এখনই চুমু চাই, এখনই চুমু দে। তানহা লজ্জা পেয়ে মিনিয়ে যাচ্ছে অধীরের কথা শুনে। তারপর লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে, এখন কোনো চুমু টুমু নাই। আপনি কিন্তু এখন আমার স্বামী হন নাই। ভাইয়া আছেন, ভাইয়ার মতোই থাকেন। যখন ভাইয়া থেকে চাইয়া হবেন তখন চুমু দেব। বলে কলটা কেটে দেয়। অধীরের রাগ উঠে যায় তানহা কল কেটে দিয়েছে দেখে। রাগে মোবাইল ছুঁড়ে মারে দেওয়ালে। কিছুক্ষণ পর ঠোঁট কামড়ে বলতে থাকে, আমার চুমু আমি ঠিকই আদায় করে নেব সুইটহার্ট, জাস্ট ওয়েট অ্যান্ড সি। বলে দুষ্টু হাসে। বস, রনি ভাইকে রায়ান নামে একটা মাফিয়া কাল খুন করে ফেলেছে। ও আপনার বাবারও খুনি। আমাদের সব লোককে মেরে ফেলেছে ও। আপনারা তাড়াতাড়ি দেশে আসুন বস। রনি ভাইয়া জমশেদ চাচার হত্যার প্রতিশোধ নেন প্লিজ। বলে কলটা কেটে দেয় শুভ। এতক্ষণও কথা বলছিল রনি ভাই জনির সাথে। সে দেশের বাইরে থাকে। অনেক বছর আগে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল এই জনি এবং তার ভাই জিশান। আর দেশে ছিল শুধু ওদের বাবা আর ছোট ভাই রনি। রায়হান শুভকে দিয়ে কল যা করিয়েছিল জনি এবং জিশানকে, যেন ওদের দেশে আনতে পারে। তানহার রুমে শুয়ে শুয়ে ভাবছে অধীরের কথা। সকালে অধীর ওকে চুমু দিতে বলেছিল। ইস, ওনার কি একটু লজ্জা নাই নাকি? কেমন করে বলে দিলেন চুমু দেওয়ার কথা? এসব ভাবতে ভাবতে তানহা ঘুমিয়ে পড়ে। অধীর এতক্ষণ অপেক্ষা করছিল কখন তানহা ঘুমাবে আর ও একটু দেখতে পারবে তানহাকে। সারা দিন দেখেনি তানহাকে। মনের মধ্যে কেমন অস্থির লাগছিল অধীরের। তাই তো অফিস শেষ করে সোজা তানহাদের বাড়িতে চলে আসে আর এতক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখছিল তানহাকে। অধীর তানহার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে, মন ভরে তানহাকে দেখতে থাকে। অধীরের সামনে আসলে তো তানহা বেশিক্ষণ দাঁড়াতেই চায় না। ওর সামনে তানহা অনেক ভয় পায় অধীরকে, সে জন্য হয়তো। কিন্তু এখন ঘুমিয়ে আছে, কোনো নড়াচড়া করবে না তানহা। তাই এভাবে দেখতে আসে তানহাকে, যেন মন ভরে দেখতে পারে। এভাবে আরও কিছুক্ষণ তানহাকে দেখে আর বলতে থাকে, তোকে যে আমি পাগলের মতো ভালোবাসি সুইট হার্ট। তোকে না দেখলে আমার সময় কাটে না, একদিন না দেখলে ভালো লাগে না। তারপর ওর কপালে একটা চুমু দিয়ে বলে, বলেছিলাম না সুইট হার্ট, আমি আমার চুমু আদায় করে নেব, দেখলে তো কেমন আদায় করে নিলাম। তারপর মুস্কি হাসে। অধীর কিছুক্ষণ পর চলে যায়। আনোয়ারা বেগম মন্নাফ মির্জাকে বলেন, তানহা আর অধীরের বিয়ের দিন তো চলে আসছে। আমি ভাবছিলাম কাল তানহার অরুণাকে নিয়ে বিয়ের শপিং করে আনবো। কি বলো তুমি? ঠিক আছে, কাল শপিং করে এসো, ওদেরকে সাথে নিয়ে যেও। কিন্তু অধীরের তো অফিস আছে। অফিসকাল রিশান সামলে নেবে, ওদেরকে তোমাদের সাথে নিয়ে যেও, ওরা তো শপিং করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন ঘুমাও, কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে। সকালে আনোয়ারা বেগম ফোন করে অরুণা মির্জা আর তানহাকে আসতে বলেন ওদের বাসায়। তানহারাও চলে আসে। তারপর সবাই মিলে শপিং করতে গাড়ি নিয়ে বের হয়। অধীর ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে আর তানহাকে লুকিং গ্লাস দিয়ে বারবার দেখছে। তানহা আজ ব্ল্যাক কালারের একটা গাউন পরেছে, সাথে ম্যাচিং করে ব্ল্যাক কানের দুল পরেছে, হালকা সেজেছে।
এতেই যেন ওকে অনেক কিউট লাগছে, তাই তো অধীর বারবার ওকে দেখছে। কিছুক্ষণ পর সবাই চলে আসে শপিং মলের সামনে। অধীর গাড়ি থেকে নেমে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ওর দিদুনকে বলে, তোমরা যা যা শপিং করবে করে আসো, আমি এখানেই আছি। মনোয়ারা বেগম বলেন, শুধু আমরা শপিং করব না, তোর জন্য বিয়ের পোশাক কিনবো, চল আমাদের সাথে। তানহা অধীরকে দেখে যেন ক্রাশ খায়। আজ অধীর ব্ল্যাক কালার শার্ট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক ওয়াচ, ব্ল্যাক স্যুট, সাথে ব্ল্যাক সানগ্লাস পরেছে, দেখতে যেন একদম হিরো। গালে খোঁচা খোঁচা দাড়ি থাকা সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে। তানহা তো অধীরের থেকে চোখ সরাতেই পারছে না। ও তাকিয়ে থাকে অধীরের দিকে। সে সময় অধীর ও ওর দিকে তাকায় আর তানহার কানে ফিসফিস করে বলে, আই নো আই এম ভেরি হ্যান্ডসাম, তাই বলে এখন এইভাবে তাকাস না, নজর লেগে যেতে পারে। বিয়ের পর দেখে নিস, এখন চল শপিং করবি। তানহা লজ্জা পেয়ে যায় অধীরের কথায়, তাই আর কিছু বলতেও পারে না। তারপর সবার সাথে হেঁটে হেঁটে চলে যায় মলের ভেতরে, আর অধীর সবার পেছনে পেছনে আসে। তারপর সবাই শপিং শুরু করে। তানহাকে অধীর সব শাড়ি, বিয়ের লেহেঙ্গা চুজ করে দিচ্ছে, আর তানহা অধীরকে চুজ করে দিচ্ছে। এটা দেখে মনোয়ারা বেগম অনেক খুশি হন আর দুই হাত মুঠো বন্ধ করে মাথায় দুপাশে ঠেকিয়ে মনে মনে বলেন, নজর যেন না লাগে আমার নাতিন। শপিং মল থেকে বেরোনোর সময় একটা ছেলের সাথে তানহার ধাক্কা লাগে। তানহা ছেলেটাকে সরি বলে। ছেলেটা চলে যেতে নেয়, তখনই অধীর যে ছেলেটাকে অনেক জোরে থাপ্পড় মারে আর বলে, তোর চোখ কোথায় নিয়ে ঘুরিস শালা, মেয়ে দেখলে কি হুঁশ থাকে না নাকি? তারপর অন্য গালে আরেকটা থাপ্পড় মারে। ছেলেটা যে মাটিতে পড়ে। রাগে অধীরের চোখ লাল হয়ে যায়, কপালের রগ ফুলে যায়। অধীর ছেলেটার কলার ধরে তুলে আরও ইচ্ছে মতো মারতে থাকে। তারপর ছেলেটাকে আরও মারতে যাবে, তানহা অধীরকে আটকায় আর বলে, কি করছেন কি? ওভাবে মারলে তো ছেলেটা মরে যাবে, ছেড়ে দিন ওকে। অধীর চোখ গরম করে তানহার দিকে তাকায়, কিন্তু কিছু বলে না, ছেলেটাকে ছেড়ে দেয়। তানহা দেখতে পায় অধীরের চোখগুলো রাগে লাল হয়ে গেছে। তানহা একটু ভয় পায় সেটা দেখে। তারপর মনোয়ারা বেগম ওই ছেলেটাকে সরি বলে কিছু টাকা দিয়ে বলেন, এটা দিয়ে ডাক্তারের কাছে যেয়ে ব্যথার জায়গায় ওষুধ লাগিয়ে নিও। বাবা, রাগ করো না। তারপর ওখান থেকে সবাইকে নিয়ে বাড়ি চলে আসে। বাড়ি এসে মনোয়ারা বেগম অধীরকে বলেন, সামান্য কারণে কি কেউ কি এত রেগে যায় নাকি দাদু ভাই? ছেলেটা তো কোনো দোষ ছিল না। তানহা না দেখে ছেলেটার সাথে ধাক্কা খেয়েছিল, ও তো খেয়াল করেনি। এই কথা শুনে অধীর রাগী দৃষ্টিতে তানহার দিকে তাকায়, যেন চোখ দিয়ে তানহাকে আজ ভস্ম করে দিবে। তানহা দেখে অধীর ওর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তানহা ভয়ে ঢোক গিলে, তারপর ভয়ে আর অধীরের দিকে তাকায় না। অধীর মনোয়ারা বেগমের কথার কোনো উত্তর না দিয়ে রাগে ফুসফুস করতে করতে সেখান থেকে চলে যায়। মনোয়ারা বেগম অধীরের যাওয়ার দিকে তাকিয়ে থাকেন আর বলেন, ছেলেটার এই রাগী স্বভাব মনে হয় আর কখনোই যাবে না। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলেন মনোয়ারা বেগম আর অরুণা মির্জা আর তানহাকে বলেন এখানে থেকে যেতে, কাল সকালে চলে যেন যায়। অরুণা মির্জা থাকতে চায় না, উনি বলেন, মা, তানহার আব্বুর জন্য তো কিছু রান্না করে আসিনি, উনি এসে কি খাবেন না খাবেন বাড়িতে, আমরা বরং আজ বাড়ি চলে যাই। মনোয়ারা বেগম বলেন, মনোয়ারকে ফোন করে এখানে আসতে বল, তাহলেই তো হয়। ঠিক আছে মা, ওনাকে ফোন করে বলে দেবো। আচ্ছা মা, অধীর আজ যেভাবে সামান্য কারণে রেগে গেল, আমার তো এটা ভালো মনে হচ্ছে না। বিয়ের পর যদি তানহার সাথে ও সামান্য কারণে এমন রেগে যায়, তাহলে তো হিতে বিপরীত হতে পারে। আমার তো খুব টেনশন হচ্ছে মা। মনোয়ারা বেগম বলেন, তুই শুধু শুধু চিন্তা করছিস অরুণা। অধীর তান্নার সাথে কখনো এরকম রাগ করবে না, আর রাগ করলেও তান্নাকে কিছু বলবে না। আমি আর তোর বাবা তো আছি, কিছু হলে আমরা দেখব। তুই শুধু শুধু চিন্তা করিস না। অরুণা মির্জা বলেন, আচ্ছা মা, তোমাদের ভরসায় আমি কিন্তু আমার মেয়েকে এখানে পাঠাচ্ছি, তোমরা সব সময় ওর সাথে থেকো, ওকে দেখে রেখো। রাতে মনোয়ার শিকদার ও অধীরদের বাড়িতে চলে আসে।
রাতে সবাই শুয়ে আছে, তখন অধীর আসে তানহার রুমে। এসে দেখতে পায় তানহা গভীর ঘুমে আচ্ছন্ন। অধীর তানহার উপরে উঠে দু হাত দিয়ে বালিশে ভর করে রাখে আর দু পা দু পাশে ছড়িয়ে সমস্ত শরীরের ভর বিছানার উপরে রাখে, যেন তানহার উপর ওর ভর না পড়ে। তারপর এক হাত দিয়ে তানহার গাল ধরে নাড়াতে থাকে তানহাকে ঘুম থেকে জাগানোর জন্য। এভাবে কিছুক্ষণ নাড়ানোর পর তানহার ঘুম ভেঙ্গে আর তানহা চোখ মেলে দেখতে পায় অধীর ওর উপরে আর ওর দিকে তাকিয়ে আছে। আর অধীরের চোখ দুটো লাল হয়ে আছে, যেন অধীর নেশা করে এসেছে। অধীর যেন হুঁশে নেই। তানহা অধীরকে দেখে ভয় পায়, তারপর ধাক্কা দিয়ে ওর উপর থেকে সরায়। এতে অধীর আরও রেগে যায়। রেগে গিয়ে তানহার গালে হাতের দুই আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখে। তানহা অনেক ব্যথা পায়। তানহার গাল যেন কেটে যাবে এভাবে আরও কিছুক্ষণ ধরে রাখলে অধীর আরও জোরে শক্ত করে চাপা দিয়ে ধরে তানহার গাল আর বলতে থাকে, খুব শখ না ছেলেদের গায়ে গিয়ে পড়ার, খুব শখ। তোর কি একটু লজ্জা করলো না ওই ছেলের সাথে যে ধাক্কা খেতে? লজ্জা করবে কি করে? তোর তো ভালোই লাগছিল ছেলের উপরে পড়ে। তানহা বলতে চায় যে ও ইচ্ছে করে ধাক্কা খায়নি, না দেখে ধাক্কা লেগে গেছে, কিন্তু তানহা কিছু বলতে পারছে না। অধীর ওর গাল চেপে ধরে আছে যেন। তানহার চোখ থেকে শুধু পানি গড়িয়ে পড়ে। ওর অনেক কষ্ট হচ্ছে, গালে অনেক ব্যথা পাচ্ছে, ওর মনে হয় গাল কেটেও গেছে। এভাবে অনেকক্ষণ ধরে রাখার পর হঠাৎ অধীরের হাতে তানহার চোখের পানি এসে পড়ে। তখন অধীরের হুঁশ ফিরে আসে ও দেখতে পায় তানহা কান্না করছে। তাই সাথে সাথে ও তানহাকে ছেড়ে দেয় আর বলতে থাকে, তোর কোথায় কষ্ট হচ্ছে জান? কোথায় ব্যথা পেয়েছিস বল আমাকে। তোর কি খুব বেশি কষ্ট হচ্ছে জান? খুব ব্যথা পেয়েছিস? অধীর যেন পাগল হয়ে যাচ্ছে। তানহা অধীরের থেকে ছাড়া পেয়ে অধীরের থেকে দূরে সরে বসে। অধীর আবার তানহার পাশে যায় আর তানহার গালে হাত দিয়ে আলতো করে ছুঁয়ে দিতে দিতে বলতে থাকে,